1896 এই সালে বিজ্ঞানী হেনরি বেকারেল সালে বিজ্ঞানী হেনরি বেকারেল যখন তার ল্যাবরেটরিতে এক্স রশ্মি নিয়ে গবেষণা করছিল, হঠাৎ তিনি লক্ষ্য করে যে এক্স রশ্মি নিয়ে গবেষণা করতে যে ফটোগ্রাফি প্লেটগুলো তো প্রয়োজন হতো, সেই ফটোগ্রাফি প্লেটগুলো হঠাৎ এফেক্ট হয়ে যাচ্ছে। অদৃশ্যভাবে ফটোগ্রাফি প্লেটগুলো তার এফেক্ট পড়েছে, মানে ফটোগ্রাফি প্লেট নর্মাল যেভাবে থাকে সেভাবে না হয়ে ফটোগ্রাফি প্লেটের ওপর একটা আভা পড়ছে, আলোর আভা পড়ছে আর কি। এবার তিনি তার উৎস সন্ধান করতে গিয়ে দেখলো যে তার টেবিলে রাখা আছে একটা কালো কাগজে মুড়ে রাখা আছে কি না ইউরেনিয়াম পটাশিয়াম সালফেটের একটা লবণ। কি লেখা আছে? ইউরেনিয়াম পটাশিয়াম সালফেটের লবণ। এরকম একটা টেবিল আছে, এই টেবিলের উপর কী রাখা আছে? এবং কালো কাগজে মুড়ে রাখা আছে এই লবণটা রাখা আছে। তিনি লক্ষ্য করলো যে এই কালো কাগজে মুড়ে রাখা যে লবণটা আছে, এই লবণ থেকেই একটা অদৃশ্য রশ্মি নির্গত হচ্ছে, যেগুলো হচ্ছে ফটোগ্রাফি প্লেটের ওপর এফেক্ট ফেলছে। এবার এফেক্ট ফেলছে, তারপর তিনি কী করছে না ওই রশ্মির মানে ওই যে ইউরেনিয়াম সালফেট যে লবণ ছিল, সেই লবণ থেকে যে রশ্মি নির্গত হচ্ছে, সেই রশ্মির গতিপথে তিনি কী করছে না তড়িৎ ক্ষেত্র কিংবা চুম্বক ক্ষেত্র প্রয়োগ করছে। তড়িৎ ক্ষেত্র কিংবা চুম্বক ক্ষেত্র প্রয়োগ করেও দেখছে যে রশ্মি নির্গমন বন্ধ হচ্ছে না, রশ্মি ঠিক নির্গত হচ্ছে। তখন তিনি এই অদৃশ্য রশ্মিগুলোর নাম দেন কি না, হ্যাঁ, এই রশ্মিগুলো কিন্তু চোখে দেখেন, এই অদৃশ্য রশ্মির নাম দেন কি? বেকারেল রশ্মি। পরবর্তীকালে ওই রশ্মিটার নাম দেওয়া হয় কি, যে তেজস্ক্রিয় রশ্মি। আর ওই মৌলর যে রশ্মি নির্গত করছে তার সেই ঘটনাটাকে বলা হয় তেজস্ক্রিয়তা। এবার তাহলে এই তেজস্ক্রিয়তা কাকে বলবো বা প্রাকৃতিক তেজস্ক্রিয়তা কাকে বলবো? না, যে ধর্মের প্রভাবে কতগুলা ভারী মৌলের পরমাণুর নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে এবং নিরপেক্ষভাবে কি হয়েছে না বিভিন্ন অদৃশ্য রশ্মি বিকিরণের মাধ্যমে ভারী মৌলের নিউক্লিয়াসটা একটা হালকা মৌলের নিউক্লিয়াসে পরিণত হয়, সেই ধর্মকেই বলা হচ্ছে তেজস্ক্রিয়তা। হ্যাঁ, এই তেজস্ক্রিয়তার তাহলে কতকগুলো বৈশিষ্ট্য হবে না, তেজস্ক্রিয়তা একটা হচ্ছে কি না নিউক্লিয় ঘটনা। প্রথম পয়েন্ট হচ্ছে তেজস্ক্রিয়তা একটা নিউক্লিয় ঘটনা, এটা পারমাণবিক ঘটনা নয়, এটা নিউক্লিয় ঘটনা। এবার নিউক্লিয় ঘটনা বলতে গিয়ে তিনি ব্যাখ্যা করছে কি না, যদি এটা বহিস্থ কক্ষের ঘটনা বা পারমাণবিক ঘটনা হতো তাহলে কি হতো না, ধরো আমার একটা তেজস্ক্রিয় মৌল, ধরো হচ্ছে রেডিয়াম, তেজস্ক্রিয় মৌল, এই রেডিয়ামের সঙ্গে আমি ক্লোরিনের বিক্রিয়া ঘটাবো, এটা অতেজস্ক্রিয় মৌল। তাহলে রাসায়নিক বিক্রিয়া কি হয়? যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া হচ্ছে পারমাণবিক ঘটনা, দিয়ে তৈরি হলো রেডিয়াম ক্লোরাইড। তাহলে রেডিয়াম ক্লোরাইড এটা একটা তেজস্ক্রিয়, আর এটাও তেজস্ক্রিয়, আর এটা হচ্ছে অতেজস্ক্রিয়। তাহলে একটা তেজস্ক্রিয় মৌলের সঙ্গে একটা স্বাভাবিক মৌলের বিক্রিয়ায় একটা তেজস্ক্রিয় যৌগ উৎপন্ন হলো, তাহলে এটা কি একটা পারমাণবিক ঘটনা? কারণ রাসায়নিক বিক্রিয়া কখন সংঘটিত হয়? একটা পরমাণুর নিউক্লিয়াসের বাইরের কক্ষের ইলেকট্রন অপর একটা পরমাণুর বাইরের কক্ষের ইলেকট্রনের মধ্যে যদি আদান প্রদান হয়, তখন হচ্ছে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। তাহলে এটা একটা রাসায়নিক বিক্রিয়া মানে নিউক্লিয় ঘটনা। এবার দেখা গিয়েছে এই যে রেডিয়াম, এই রেডিয়ামে ধরো কোথায় ধরলাম 1 গ্রাম নিয়েছে, 1 গ্রাম রেডিয়াম নিয়েছে, 1 গ্রাম রেডিয়ামের মধ্যে যে পরিমাণ তেজস্ক্রিয়তা আছে, যে পরিমাণ ধরো আমি আমার ধরলাম এতটা পরিমাণ রেডিয়ামের মধ্যে যে পরিমাণ তেজস্ক্রিয়তা লক্ষ্য করা যায়, ঠিক রেডিয়াম ক্লোরাইড যে উৎপন্ন হয়েছে তার 1 গ্রাম নিয়েছি, সেই 1 গ্রামের মধ্যে যদি ঠিক সেই পরিমাণ তেজস্ক্রিয়তা লক্ষ্য করা গেছে, 1 গ্রাম তেজস্ক্রিয় রেডিয়াম নিয়ে দেখা গেছে তার মধ্যে যে তেজস্ক্রিয়তার পরিমাণ রেডিয়াম ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে যে রেডিয়াম ক্লোরাইড উৎপন্ন করছে, তার মধ্যে দেখা গেছে যে তারও 1 গ্রামের মধ্যে দেখা গেছে যে সমপরিমাণ তেজস্ক্রিয়তা লক্ষ্য করা গেছে। তাহলে যেহেতু তেজস্ক্রিয়তার পরিমাণটা একই আছে, তার মানে এই তেজস্ক্রিয়তা কী ঘটনা? একটা নিউক্লিয় ঘটনা।
যদি পারমাণবিক ঘটনা হতো তাহলে কী হতো, এখানে যে তেজস্ক্রিয়তার পরিমাণ ছিল এখানে কিন্তু তার থেকে তেজস্ক্রিয়তার পরিমাণ কম হতো কিংবা বাড়তি হতো। আর কিন্তু যেহেতু সমান হচ্ছে তাহলে এটা একটা কি রাসায়নিক ঘটনা নয়, এটা হচ্ছে তোমার হচ্ছে মানে সরি এটা হচ্ছে পারমাণবিক ঘটনা নয়, তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা বা রাসায়নিক ঘটনা নয়, এটা একটা নিউক্লিয় ঘটনা। আচ্ছা, 2 নম্বর পয়েন্টে বলছে বাহ্যিক চাপ, উষ্ণতা, রাসায়নিক বিক্রিয়া, তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্র দ্বারা তেজস্ক্রিয়তাকে প্রভাবিত করা যায় না। কি বললাম? চাপ, তাপ, চুম্বক ক্ষেত্র আর তড়িৎ ক্ষেত্র, এই চারটা দ্বারা, চাপ, তাপ, চুম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র, এই চারটা দ্বারা তেজস্ক্রিয়তাকে প্রভাবিত করা যায় না। এবার 3 নম্বর পয়েন্টে তেজস্ক্রিয় মৌল থেকে যে অদৃশ্য রশ্মিগুলো নির্গত হয় সেই অদৃশ্য রশ্মিগুলো 3 প্রকার। একটা হচ্ছে আলফা রশ্মি, তারপর একটা হচ্ছে বিটা রশ্মি, আর একটা হচ্ছে গামা রশ্মি। এই 3টা রশ্মি নির্গত হয়। আচ্ছা, এই হলো তোমার তেজস্ক্রিয়তার প্রধান মোটামুটি 3-4টা বৈশিষ্ট্য। আচ্ছা, এরপর আমরা পড়ব কি না তেজস্ক্রিয় পদার্থের সক্রিয়তা কি। সক্রিয়তা কাকে বলবো না, কোনো তেজস্ক্রিয় পদার্থ প্রতি সেকেন্ডে যতগুলো নিউক্লিয়াসের বিঘটন ঘটে, প্রতি সেকেন্ডে যতগুলো নিউক্লিয়াসের বিঘটন ঘটে তাকেই বলা হবে তার সক্রিয়তা। কোনো তেজস্ক্রিয় মৌলের প্রতি সেকেন্ডে যতগুলো নিউক্লিয়াসের বিঘটন ঘটবে সেটাই হবে তার রাসায়নিক সক্রিয়তা। এবার সক্রিয়তার, তেজস্ক্রিয়তার যে সক্রিয়তার তার এসআই একক হচ্ছে কি না বেকারেল। এসআই একক হচ্ছে বেকারেল, একে ইংরেজিতে লেখা হয় বিকিউ। আর হচ্ছে এই সক্রিয়তার 1 বেকারেল তাহলে কাকে বলবো না, তেজস্ক্রিয় পদার্থের প্রতি সেকেন্ডে একটি নিউক্লিয়াস বিঘটন ঘটলে তেজস্ক্রিয় মৌলের, তাহলে 1 বিকিউ সমান কি না তেজস্ক্রিয় মৌলের, কি বলছি, তেজস্ক্রিয় মৌলের প্রতি সেকেন্ডে একটি নিউক্লিয়াসের বিঘটন ক্ষমতাকে তেজস্ক্রিয় সক্রিয়তার 1 বেকারেল বলা হবে। এটাই হচ্ছে বেকারেলের সংজ্ঞা। এছাড়াও আরও একক আছে, যেমন কুরি। 1 কুরি সমান হবে হচ্ছে 3.7 × 10⁻10 বেকারেল। এগুলো হচ্ছে তেজস্ক্রিয়তার একক। 1 কুরি সমান 3.7 × 10⁻10 বেকারেল। আচ্ছা, এই হচ্ছে তোমার কুরি আর বেকারেলের মধ্যে সম্পর্ক গেল। এছাড়া আছে রাদারফোর্ড। 1 রাদারফোর্ড সমান হচ্ছে 10⁶ ডিপিএস। ডিপিএস হচ্ছে ডেস্টিনেশন পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে বিঘটন সংখ্যা। আচ্ছা, 1 বেকারেল মানে 1 বিকিউ সমান 1 ডিপিএস। আর 1 রাদারফোর্ড সমান, তাছাড়া রাদারফোর্ড সমান হচ্ছে 10⁶ ডিপিএস। 1 রাদারফোর্ড আরডি সমান হচ্ছে 10⁶ ডিপিএস। এই এককগুলো। তাহলে তেজস্ক্রিয়তা কি হলো, আর তেজস্ক্রিয় বিঘটন কি বা সক্রিয়তা কি, তা তেজস্ক্রিয় সক্রিয়তার একক। তেজস্ক্রিয় সক্রিয়তা কি না, কোনো তেজস্ক্রিয় মৌল প্রতি সেকেন্ডে যতগুলো নিউক্লিয়াস বিঘটন ঘটে তাকেই বলে তেজস্ক্রিয় সক্রিয়তা। আচ্ছা, এগুলো সবই হচ্ছে প্রাকৃতিক। এবার কৃত্রিম কি হবে না, নিউট্রন, প্রোটন কিংবা আলফা কণা, এইরকম যে উচ্চ শক্তি সম্পন্ন যে কণা আছে সেই কণা দ্বারা হালকা মৌলের নিউক্লিয়াসকে যদি আঘাত করা হয়, আঘাত করা হলেও হালকা মৌলের নিউক্লিয়াসটা কৃত্রিম তেজস্ক্রিয় ধর্ম প্রদর্শন করে, সেই তেজস্ক্রিয়তাকে বলা হবে কৃত্রিম তেজস্ক্রিয়তা। এই তেজস্ক্রিয় মৌল গুলো সব, যত তেজস্ক্রিয় মৌল আছে সবগুলোই হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করতে করতে সবই লেডে এসে পরিণত হয়। এর আগে একটু আগে বলি, এবার এই তেজস্ক্রিয়তার কারণ কি। সাধারণত দেখা গেছে যে পরমাণু নিউক্লিয়াসগুলোর যে N/P অনুপাত, N বলতে হচ্ছে নিউট্রন আর P হচ্ছে প্রোটন,
এই নিউট্রন ও প্রোটন সংখ্যার অনুপাত যদি 1.5-এর সমান বা বেশি হয়, 1.5-এর সমান হলে সাধারণত দেখায় না, সাধারণত এর তুলনায় একটু বেশি হলে তাহলে সেই মৌলগুলো তেজস্ক্রিয় ধর্ম প্রদর্শন করে। এটাই হচ্ছে তেজস্ক্রিয়তার প্রধান কারণ। আচ্ছা, মৌলগুলো যখন তেজস্ক্রিয় মৌলগুলো তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করতে করতে লেডেশন পরিণত হয় তখন N/P-র অনুপাত 1.5-এর সমান হয়ে যায়। হ্যাঁ, লেড হচ্ছে বলতে কি না 82 PB 206, এটা হচ্ছে তেজস্ক্রিয় স্বাভাবিক মৌল। কিন্তু 82 PB 208 আর হচ্ছে 82 PB 210 এগুলো হচ্ছে তেজস্ক্রিয়, কিন্তু এটা হচ্ছে স্বাভাবিক। তাই হচ্ছে তেজস্ক্রিয় মৌলগুলো তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করতে করতে এই 206 এসে পরিণত হয়। সেই কারণে আমরা কি করি না, যে কোনো তেজস্ক্রিয় মৌলকে একটা পাত্রে রাখতে হয়, তো সেই পাত্র হিসেবে আমরা লেড পাত্রকেই চয়েস করে নিই। কারণ তেজস্ক্রিয় রশ্মি যে পাত্রেই রাখা হবে সেই পাত্র ক্ষয়ে দিবে। পাত্র যদি ক্ষয়ে যায়, ক্ষয়তে একসময় পাত্রটা পাতলা হয়ে আসবে, তারপর ওই তেজস্ক্রিয় বিকিরণ করতে করতে একসময় লেড এসে পড়ে যাবে, সেই ক্ষয়টা আবার পুনরায় পূরণ হবে। সেই কারণে তেজস্ক্রিয় রশ্মিগুলোকে লেড পাত্রে রাখা হয়। আচ্ছা, এবার এই যে তেজস্ক্রিয় রশ্মি বললাম, প্রথমে তো আবিষ্কৃত হয়েছিল বেকারেল রশ্মি। এই বেকারেল রশ্মিকে পরবর্তীকালে পিয়ের কুরি এবং মাদাম কুরি, এই কুরি দম্পতি, তারা এই রশ্মিগুলোকে বিশ্লেষণ করে বলেছিল যে তেজস্ক্রিয় মৌল থেকে যে রশ্মিগুলো নির্গত হচ্ছে সেগুলো প্রধানত 3 ধরনের রশ্মি। একটা হচ্ছে আলফা, 2 নম্বর বিটা, 3 নম্বর হচ্ছে গামা। এই 3 প্রকার রশ্মি নির্গত হয়। সেই কী করছে, তারা হচ্ছে একটা ব্যবস্থা তৈরি করেছে, যেটা সিসার পাত্রে, ধরো এরকম একটা সিসার পাত্র, তাতে হচ্ছে তেজস্ক্রিয় মৌল রেখে দিয়েছে। এবার ওই সিসার পাত্রটাকে একটা হচ্ছে বায়ুশূন্য প্রকোষ্ঠে একটা কাঁচের জারের মধ্যে প্রবেশ করে দিয়েছে। এরকম একটা কাঁচের জার প্রবেশ করে দিয়েছে। এই কাঁচের জারের মধ্যে এই পাশে একটা ধাতব পাত, এই পাশে একটা ধাতব পাত যুক্ত করছে। কোনো এক পাশে এটা হচ্ছে পজিটিভ আয়নিত করছে, আর এটা হচ্ছে নেগেটিভ আয়নে আয়নিত করছে। আচ্ছা, আর এই উপরে একটা ফটোগ্রাফি প্লেট, এখানে আছে ফটোগ্রাফি প্লেট রাখা আছে। এবার তেজস্ক্রিয় রশ্মি নির্গত হচ্ছে। কিছু তেজস্ক্রিয় রশ্মি এই পাশে আসছে, কিছু এগুলো এই দিকে আসছে, আর কিছু সোজা চলে যাচ্ছে। তাহলে যেগুলো পজিটিভ পাতের দিকে যাচ্ছে সেগুলো হচ্ছে কী রশ্মি, তারা বলছে এগুলো হচ্ছে বিটা রশ্মি, কারণ পজিটিভ দিকে নেগেটিভ রশ্মি যায়, আর এইগুলো হচ্ছে আলফা রশ্মি, আর যেগুলো সোজা বেরিয়ে যাচ্ছে সেগুলো গামা রশ্মি। হ্যাঁ, এই 3 প্রকার রশ্মির নাম তারা দিয়েছে। এই 3 প্রকার রশ্মির মধ্যে আলফা রশ্মি হচ্ছে ধনাত্মক কণার স্রোত, বিটা রশ্মি হচ্ছে ঋণাত্মক কণার স্রোত, আর গামা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তারা আরও পরীক্ষা করে দেখেছে যে আলফা রশ্মিগুলো প্রধানত He2+ আয়নের স্রোত, আর বিটা রশ্মিগুলো প্রধানত ইলেকট্রনের স্রোত, আর গামাগুলো হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এই আচ্ছা, এবার তাহলে আলফা রশ্মি তাহলে আধানের মান কত হবে, একটা প্রোটনের আধানের দ্বিগুণ। আলফার যদি আধান বলে, আধান সমান কি হবে, 2 × প্রোটনের আধান। তাহলে প্রোটনের আধান যত হবে তার সঙ্গে 2 গুণ করলে আলফার আধান পাওয়া যাবে। আর বিটার হচ্ছে ইলেকট্রনের আধান যা তাই, আর গামা তো নিস্তড়িৎ। ভর হচ্ছে কি না প্রোটনের 4 গুণ ভারী হবে আলফা রশ্মি। বিটা রশ্মি হচ্ছে কি হবে না ইলেকট্রনের ভরের সমান হবে, গামা হচ্ছে ভরহীন হবে। আর যেহেতু আলফা রশ্মির ভর বেশি সেই জন্য তার গতিবেগ কম, বিটা রশ্মির গতিবেগ মাঝারি মানের হবে, আর গামা রশ্মির গতিবেগ সবচেয়ে বেশি হবে। আর ভেদন ক্ষমতা যদি বলি, ভেদন ক্ষমতা হচ্ছে আলফা < বিটা <গামা, এটা হবে। আর গ্যাসকে আয়নিত করার ক্ষমতা হচ্ছে আলফা < বিটা <গামা, গ্যাসকে আয়নিত করার ক্ষমতা। কারণ আলফা রশ্মির বেগ কম হওয়ার জন্য সে ধীরে ধীরে মাধ্যমের মধ্য দিয়ে যাবে। যদি গ্যাস মাধ্যমে যায় তাহলে গ্যাসকে বেশি পরিমাণে আয়নিত করবে। আর 3টে রশ্মির মধ্যে যে হচ্ছে আলফা রশ্মি প্রতিপ্রভার যে সৃষ্টি করে, জিঙ্ক সালফাইড কিংবা বেরিয়াম
বেরিয়াম সালফাইডের উপর কী হচ্ছে, আলফা রশ্মি ফেললে প্রতিপ্রভা সৃষ্টি করে, তীব্র প্রতিপ্রভা, কিন্তু বিটা রশ্মি মৃদু আর গামা রশ্মি বিটা রশ্মির তুলনায় আরও মৃদু প্রতিপ্রভা সৃষ্টি করে। আর তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্র দ্বারা প্রভাব কী হবে না, তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়, মানে প্রভাবিত হয় বলতে কি, এদের গতিপথে সামান্য পরিবর্তন ঘটে তড়িৎ ক্ষেত্র কিংবা চুম্বক ক্ষেত্র দ্বারা, কিন্তু গামা রশ্মি নিস্তড়িত হওয়ার জন্য এদের গতিপথের কোনো পরিবর্তনই ঘটে না। এবার যে মৌল থেকে সাধারণত তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় সেই মৌলকে বলা হবে জনক রশ্মি। যেমন ধরো এই একটা তেজস্ক্রিয় মৌল, এখান থেকে একটা আলফা বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে বি মৌল তৈরি হয়েছে, তাহলে এটাকে বলা হবে জনক মৌল, আর যেটা উৎপন্ন হয়েছে সেটাকে বলা হবে দুহিতা। হ্যাঁ, তাহলে কোনো তেজস্ক্রিয় মৌল থেকে যদি একটা আলফা কিংবা বিটা কিংবা গামা রশ্মি নির্গত হয়ে যে মৌল উৎপন্ন হবে সেই মৌলটাকে বলা হবে দুহিতা মৌল, আর যে মৌল থেকে রশ্মিগুলো নির্গত হয়েছে সেগুলোকে বলা হবে তোমার হচ্ছে জনক মৌল। এরপর হচ্ছে তেজস্ক্রিয়তার শ্রেণী। না, তেজস্ক্রিয়তার শ্রেণী। তেজস্ক্রিয়তার শ্রেণী কী জিনিস না, তেজস্ক্রিয় পরমাণুর নিউক্লিয়াস থেকে ক্রমাগত আলফা কিংবা বিটা কিংবা গামা নিঃসরণের ফলে তেজস্ক্রিয় পরমাণুটা একটা অতেজস্ক্রিয় পরমাণুতে পরিণত হয়। এই পরিবর্তনের ক্রমকেই বলা হবে তেজস্ক্রিয়তার শ্রেণী। এই টোটাল 3টা শ্রেণী লক্ষ্য করা যায়। একটা হচ্ছে ইউরেনিয়াম শ্রেণী, 2 হচ্ছে থোরিয়াম, আর 3 হচ্ছে অ্যাক্টিনিয়াম শ্রেণী। এই 3 প্রকার শ্রেণী লক্ষ্য করা যাবে। যেমন 3টা শ্রেণী লক্ষ্য করা যায়। যেমন আমরা এটা নয়, পরমাণুর গঠন চ্যাপ্টারে পড়ে এসেছিলাম আইসোটোপ তো মনে আছে তো? সেই আইসোটোপের যদি ধারণা মনে থাকে তাহলে তেজস্ক্রিয়তারও আইসোটোপ লক্ষ্য করা যায়। যেমন উদাহরণটা হিসেবে কি হবে তাহলে, তেজস্ক্রিয় আইসোটোপগুলো যেমন 82 PB 210 আর হচ্ছে 82 PB 214, 82 PB 210, 82 PB 214 তেজস্ক্রিয় আইসোটোপ, মানে লেডের হচ্ছে। তারপরে পোলোনিয়ামের হচ্ছে 84 PO 218, আরেকটা হবে 84 PO 214। এরা হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ পরস্পর। হ্যাঁ, তাহলে আলফা বিটা গামা রশ্মি নির্গত হলো। তাহলে একটা আলফা রশ্মি, তাহলে কি বললাম, হিলিয়াম আয়নের স্রোত He2+। একটা হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 2 একক, আর ভর সংখ্যা কত, 4 একক। তাহলে একটা আলফা কণা যদি কোনো পরমাণু থেকে নির্গত হয় তার পারমাণবিক সংখ্যা 2 একক কমে যায়, ভর সংখ্যা 4 একক কমে যায়। আর বিটা রশ্মি হচ্ছে যেহেতু ইলেকট্রন কণার স্রোত, বিটার পারমাণবিক সংখ্যা কত, -1 আর ভর সংখ্যা 0। তাহলে বিটা নির্গত হওয়া মানে তার পারমাণবিক সংখ্যা 1 একক বেড়ে যাবে, কারণ অরিজিনালি পারমাণবিক সংখ্যা -1, আবার মাইনাস করলে তাহলে কত হবে, তাহলে মাইনাস হচ্ছে প্লাস হবে, তাহলে পারমাণবিক সংখ্যা 1 একক বেড়ে যাবে বিটা যদি নির্গত করে। আর গামা নির্গত করলে কোনো কিছুই পরিবর্তন হবে না। এই ঘটনাটা সর্বপ্রথম বিজ্ঞানী সোডি এবং ফাজান লক্ষ্য করেছিল, তাই জন্য তাদের এই সূত্রটাকে বলা যায় সোডি ও ফাজানের সূত্র। যেমন এ একটা মৌল, তার হচ্ছে ধরো এক্স একটা মৌল, তার পারমাণবিক সংখ্যা জেড আর ভর সংখ্যা এ ছিল। এখান থেকে মাইনাস আলফা বেরালে ওয়াই মৌল তৈরি হবে, তার পারমাণবিক সংখ্যা কত হবে না Z-2 আর ভর সংখ্যা হবে A-4। এবার যদি আবার একটা বিটা কণা নির্গত হয় তখন মৌলটা ধরো জেডে পরিণত হলো, তার পারমাণবিক সংখ্যা কত হবে না Z-1 আর হচ্ছে A-4।
আর যদি এরপর যদি একটা গামা নির্গত হয়, গামা নির্গত হলে একই থাকবে, Z-1 আর A-4, এটা হয়তো P একটা পরমাণু তৈরি হলো, এরকমই। আচ্ছা, এবার এই তেজস্ক্রিয়তার আমরা ব্যবহার করব। তেজস্ক্রিয়তা যে পড়লাম, তাহলে এটা কি কাজে লাগাতে পারি? না, তেজস্ক্রিয়তাকে আমরা চিকিৎসা বিজ্ঞানে লাগাতে পারি, বা পৃথিবীর বয়স নির্ণয়ে, হ্যাঁ, কৃষি বিজ্ঞানে আমরা লাগাতে পারি, নিউক্লিয় জ্বালানি হিসেবে লাগাতে পারি। তারপরে রেডিও কার্বন ডেটিং পদ্ধতিতে বিভিন্ন পুরাতাত্ত্বিক বস্তুর বয়স নির্ণয় করতেও আমরা লাগাতে পারি। যেমন চিকিৎসা বিজ্ঞানে তেজস্ক্রিয়তাকে আমরা কিভাবে কাজে লাগাবো? না, ফসফরাস, তেজস্ক্রিয় ফসফরাস মানে 15P32, যেটা আমাদের টিউমার চিকিৎসায় ব্যবহার করা হয়। 15P32 এটা হচ্ছে টিউমার চিকিৎসায় ব্যবহার করা হবে, 15P32। তারপরে হচ্ছে তেজস্ক্রিয় সোডিয়াম, তোমার হচ্ছে ব্যবহার করা হবে রক্ত সঞ্চালনে যদি বাধা সৃষ্টি হয়, সেখানে এই তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করা হবে। আর আয়োডিন I-131 হচ্ছে থাইরয়েড গ্রন্থির চিকিৎসায়। এই যেমন আমি বললাম I-131 বলতে তার ভর সংখ্যাটা বলছি, 131। এছাড়া পৃথিবীর বয়স নির্ণয়ে C14 তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হবে। হ্যাঁ, এবার এই C14 আইসোটোপের সাহায্যে কোনো পুরাতাত্ত্বিক বস্তুর বয়স নির্ণয় করার পদ্ধতিকে বলছি আমরা রেডিও কার্বন ডেটিং। যে কোনো পুরাতাত্ত্বিক বস্তু বলতে পাথর, ধরো আজ থেকে 500-600 কোটি বছর আগে, বা পৃথিবীর বয়স নির্ণয় করার জন্য এই রেডিও কার্বন ডেটিং পদ্ধতিটাকে ব্যবহার করি। আচ্ছা, তাহলে এই রকম ব্যবহারগুলো মোটামুটি তোমরা পড়বে। এরপর আছে যেটা আমি এক্ষুনি বললাম যে তেজস্ক্রিয়তা তো একটা নিউক্লিয় ঘটনা। যদি নিউক্লিয় ঘটনা হয় তাহলে বিটা রশ্মি নির্গত হচ্ছে, বললাম বিটা রশ্মি ইলেকট্রন কণার স্রোত। তাহলে পরমাণুর নিউক্লিয়াসে তো কোনো ইলেকট্রন থাকে না, তাহলে বিটা রশ্মি নির্গত হয় কিভাবে? নিউক্লিয়াসে ইলেকট্রন না থাকা সত্ত্বেও বিটা রশ্মি নির্গত হচ্ছে কিভাবে? না, নিউক্লিয়াসের মধ্যে যখন নিউট্রন এবং প্রোটনগুলো তো এক জায়গায় ঘন সন্নিবিষ্ট আছে, সেই একটা নিউট্রন যখন ভেঙে একটা প্রোটনে পরিণত হয়, তখন সে একটা ইলেকট্রন নির্গত করে, সেই ইলেকট্রনটা বিটা রশ্মি রূপে নির্গত হয়। একটা নিউট্রন ভেঙে নিউট্রন প্রোটনে রূপান্তর হয়েছে, আবার নিউট্রন যখন প্রোটনে রূপান্তরিত হয় তখন একটা ইলেকট্রন কণা উৎপন্ন করে, সেই ইলেকট্রনটাই বিটা রশ্মি হিসেবে নির্গত হয়। তারপরে তোমরা বলতে পারো যে তেজস্ক্রিয় মৌলগুলো থেকে কি ক্রমান্বয়ে আলফা, বিটা, গামা নির্গত হবে? না, আলফা নির্গত হতে পারে, তারপরে বিটা নির্গত হতে পারে, কিন্তু আলফা বিটা নির্গত হওয়ার পর একসঙ্গে আলফা একসঙ্গে বিটা নির্গত হতে পারে, কিন্তু গামা একসঙ্গে নির্গত হবে না। আলফা বিটা নির্গত হওয়ার পর পরমাণুটা যখন স্থায়িত্ব লাভ করবে, সেই অবস্থায় সে কী করবে? গামা রশ্মি নির্গত করবে। আলফা বিটা নির্গত করার পর যখন পরমাণুটা নিউক্লিয়াসটা স্থায়ী অবস্থায় আসতে চায়, সেই অবস্থায় গামা রশ্মি নির্গত হয়। আচ্ছা, এরপর এখান থেকে কতগুলো অঙ্ক আমাদের করতে হবে। হ্যাঁ, সেই অঙ্কর একটা অঙ্ক বলছি, যেমন ধরো উদাহরণ হিসেবে 90TH 234, এখান থেকে একটা নিউক্লিয়াস তৈরি হয়েছে 82Pb206। তাহলে এই পরমাণু থেকে এই পরমাণুতে পরিণত হয়েছে, তাহলে এখানে কয়টা আলফা আর কয়টা বিটা কণা নির্গত হয়েছে? আমার প্রশ্ন হচ্ছে, মানে এখানে প্রশ্নটা হচ্ছে এটাই। তাহলে এটা করতে গেলে আমরা কি করব? তাহলে আলফা কণা সংখ্যা সমান কি হবে? দেখো, আলফা কণা নির্গত হলে ভর সংখ্যা কমে, পারমাণবিক সংখ্যাও কমে, কিন্তু বিটা নির্গত হলে ভর সংখ্যা কোনো পরিবর্তন হয় না। তাহলে প্রথমে আমরা ভর সংখ্যার পরিবর্তনটা বের করে ফেলি। তাহলে ভর সংখ্যার পরিবর্তন কত? না 234 - 206, তাহলে কত? 28। তাহলে ভর সংখ্যার পরিবর্তন 28। একটা আলফা নির্গত হলে ভর সংখ্যার পরিবর্তন হয় 4 একক। তাহলে এখানে কটা আলফা কণা নির্গত হবে? তাহলে আলফা কণা নির্গমনের সংখ্যা সমান 28/4 সমান হচ্ছে কত? না 7টি। আলফা কণা নির্গমনের সংখ্যা হচ্ছে 7টি। অনুরূপে তাহলে বিটা কণা কটা নির্গত হবে?
তাহলে আলফা কণা তো 7টা বেরিয়ে গেল, এবার বিটা কণার হিসাবটা করি। দেখো তাহলে 7টা যদি আলফা কণা নির্গত হয় এখান থেকে, তাহলে 90 ছিল, 90 থেকে 7টা আলফা বেরানো মানে 7 গুণিত 2, তারপরে আবার বিটা নির্গত হয়েছে মাইনাস, বিটার পারমাণবিক সংখ্যা 1 একক, -1 একক, তাহলে আমি বললাম কি -1 ইন্টু এক্স, কারণ একটা বিটা নির্গত হলে -1 একক হবে, আর এক্সটা নির্গত হয়েছে ওই জন্য এক্স গুণ করেছি, ইজিক্যাল টু 82। তাহলে এখানে করলে কত হবে 90 মাইনাস 14 আর মাইনাস প্লাস এক্স ইজিক্যাল টু 82। এবার 90 থেকে 14 বাদ দিলে কত হয় 76, তাহলে 76 প্লাস এক্স ইজিক্যাল টু 82, তাহলে এক্স সমান কত 82 মাইনাস 76 সমান 6। তাহলে অতএব আলফা সমান 7টা আর বিটা সমান 6টা। এইভাবে অঙ্কগুলো আমরা করব। এখানে দেখো ভালো করে খেয়াল করো, বিটা নির্গত হয়েছে, নির্গত হওয়া মানে মাইনাস চিহ্ন, এবার ব্র্যাকেট দিয়ে কী করছি, একটা বিটা পারমাণবিক সংখ্যা কত -1 একক, এখানে কটা বিটা নির্গত হয়েছে না ধরে নিচ্ছি এক্সট্রা বিটা নির্গত হয়েছে, তাহলে -1 ইন্টু এক্স, এই জায়গাটাই যে একটু চেঞ্জ হচ্ছে আর কিচ্ছু নয়। ব্যাস আজকে এই পর্যন্ত, এর পরের দিন পড়া হবে কি না নিউক্লিয় শক্তি। এবার নিউক্লিয় শক্তিটা পরের ডেটে আমরা পড়ব। সেই নিউক্লিয় শক্তি কি